হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য রফতানিতে ৩৫% শুল্ক আরোপ করেছে দেশটি। এর ফলে বড় ধরনের বাধার মুখে পড়বে রফতানি। প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা কঠিন হবে বলে মনে করেন ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা। বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বেশ কিছু পণ্য আমদানিতে শূন্য শুল্ক সুবিধার প্রতিশ্রুতি দিয়েও সন্তুষ্ট করা যায়নি দেশটিকে। তবে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলছেন বিশ্লেষকরা। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এপ্রিলের শুরুতে পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক আরোপ করা হয় ৩৭%। এটির কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিতের অনুরোধ জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সাথে ১০০ মার্কিন পণ্য বাংলাদেশে রপ্তানিতে শূন্য শুল্ক আরোপ এবং দেশটি থেকে আমদানি বাড়ানোর ঘোষণা দেন তিনি। এসব প্রতিশ্রুতি দিয়ে শুল্ক কমানোর বিষয়টি নিয়ে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের সাথে। তবে ঢাকার উদ্যোগে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি দেশটি। ফলে আরোপিত শুল্ক মাত্র ২% কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৩৫%। বাড়তি শুল্কে পণ্য রপ্তানি বাধার মুখে পড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তো এটার ফলে তো অবশ্যই আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বড় একটা বাধার সম্মুখীন হবে। হয়তোবা কিছু ব্র্যান্ড এবং বায়াররা অ্যাবজর্ব করার চেষ্টা করবে, কিছু আমাদের রপ্তানিকারকদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু অতিরিক্ত এতটা ভার সহ্য করে আমাদের পণ্য মার্কিন বাজারের প্রতিযোগিতা সক্ষমতার সাথে অব্যাহত থাকতে পারবে তার রপ্তানি, সেটা আমার মনে হয় না। এই ৩৫%টাই আসলে শেষ কথা না। এর সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলা চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, তাদের সাথে ট্রাম্প প্রশাসনের বিহেভটা কি হয়, তাদের উপরে কি পরিমাণ ট্যাক্স আরোপ করা হয়, সেটাও আসলে আমাদের বাজার কোন দিকে যাবে সেটা একটা বড় ইন্ডিকেশন। আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, যেন আমাদের ট্যাক্সেশন রেটটা যেন আমাদের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কাছাকাছি থাকে, তাহলে আমাদের জন্য অনেকাংশে সুবিধা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কারণে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েও দেশটিকে সন্তুষ্ট করা যায়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তারপরও আর কোথাও ছাড় দেওয়ার সুযোগ আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। তবে ডব্লিউটিও এর সদস্য হিসেবে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি না করে তাও খেয়াল রাখা দরকার। আরো কি আমরা অফার করতে পারি, তাদের কি কি কনসার্ন আমরা আরো ভালোভাবে অ্যাড্রেস করতে পারি, এই বিষয়গুলো আমাদের আলাপ আলোচনা করতে হবে। আরো অন্যান্য পয়েন্টে যদি আলোচনা করে, যদি নাকি আমাদের দেশের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে যদি নাকি নেগোসিয়েশন হয়, অবশ্যই আমরা আমরা আশা করি যে আমাদের জন্য ভালো ফল বয়ে আনবে। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বাংলাদেশের উপর যে চাপ দেওয়া হচ্ছে তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিশ্লেষকরা। একই সাথে পণ্য এবং রপ্তানি বাজারে বৈচিত্র্য এনে একক নির্ভরতা কমানোর পরামর্শ তাদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির তুলনায় ৩৫% শুল্ক আরোপের প্রস্তাব যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তবে প্রস্তাবিত শুল্ক কমাতে আলোচনা চলছে, এক্ষেত্রে আশাবাদী উপদেষ্টা। তবে নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশের উপর চাপ বাড়বে বলে মনে করছেন বাণিজ্য সচিব। এই বিষয়ে আলোচনার জন্য আজই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। বাংলাদেশি পণ্যের উপর গত এপ্রিলে ৩৭% শুল্ক আরোপের পর সমালোচনার মুখে ৩ মাসের জন্য স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাংলাদেশ দেন দরবারে সময় পেলেও এখন পর্যন্ত ফল অনেকটাই শূন্য। প্রধান উপদেষ্টার কাছে মার্কিন প্রেসিডেন্টের চিঠিতে তা স্পষ্ট। নতুন করে শুল্ক মাত্র ২% কমিয়ে ৩৫% নির্ধারণ করা হয়েছে, যদিও এক্ষেত্রে ১ আগস্ট পর্যন্ত আলোচনার সুযোগ আছে। আর সেই সুযোগ নিতে ১০ ও ১১ জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠকে বসছেন সফররত বাণিজ্য উপদেষ্টা। ৩৫% একটা চিঠিটা হবে, এটা আমরা আশা করি নেই। ১০-১১ এই মিটিংগুলো তো নির্ধারিত ছিল। মোটা দাগে আমাদের যুক্তিগুলো থাকবে প্রথমত শুল্ক কমানো, এবং দ্বিতীয়ত হলো যে আমাদের ট্রেড রিলেটেড আরও যে ইস্যুসগুলো আছে সেগুলোকে আমরা যাতে করে অসুবিধাজনক পরিস্থিতি না পড়ি। প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠি তো বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই। আমরা আশা করছি যে এটা টক্সের কনক্লুশন হবে একটা ভালো রেজাল্টের মাধ্যমে, এবং রেজাল্টটা যেটা আমাদের এবং ইউএস এর দুইজনের জন্য উইন উইন হয়।
তৈরি পোশাকে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের উপর 46% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে দেশটি তা কমিয়ে 20% নামিয়েছে। যদিও এক্ষেত্রে বাংলাদেশ সরকারের কৌশলে ঘাটতির কথা অস্বীকার করেছেন নীতি নির্ধারকরা। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $6 বিলিয়ন পণ্য, আমদানি করে $2 বিলিয়ন। দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাজেটে 610টি পণ্যের উপর শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে 110টির আমদানি শুল্ক প্রত্যাহারের প্রস্তাবেও মন গলেনি যুক্তরাষ্ট্রের। যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি, এবং সে বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। শেষ পর্যন্ত শুল্ক হার কমানোর ক্ষেত্রে সমঝোতা না হলে দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে বলে মনে করেন বাণিজ্য সচিব। কিছু না হলে প্রেশার হবে, সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা করতে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশ সহ 14টি দেশে নতুন করে শুল্ক আরোপের বিষয়ে আলোচনার দরজা খোলা আছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। একই সাথে 2 মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়া ও জাপানের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছে। সোমবার দক্ষিণ এশিয়া সহ আফ্রিকা ও ইউরোপের 14টি দেশের উপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দেশগুলোর প্রধানদের কাছে পাঠানো চিঠির ছবি ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। ঢাকার উপর 35% শুল্ক নির্ধারণ করেছে ওয়াশিংটন। খাতভিত্তিক আগে থেকে আরোপিত শুল্কের সাথে যুক্ত হবে নতুন এই হার। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রয়োগ করলেও গুনতে হবে চড়া শুল্ক। তবে যুক্তরাষ্ট্রে স্থাপিত বাংলাদেশি প্রতিষ্ঠানের পণ্য থাকবে শুল্কারোপের আওতামুক্ত। বছরে দেশটিতে প্রায় $840 কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক। প্রতিটি দেশের জন্য নিজস্ব বাণিজ্য পরিকল্পনা তৈরি করছেন প্রেসিডেন্ট। এই প্রশাসন এখন সেদিকেই মনোনিবেশ করছে। অনেক ইতিবাচক সাড়া পাচ্ছি। আমেরিকা আর আমেরিকান জনগণের জন্য সেরা চুক্তিগুলোই করতে চায় ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অন্যতম 2 বাণিজ্যিক মিত্র ভাবা হতো দক্ষিণ কোরিয়া এবং জাপানকে। ওয়াশিংটনে রফতানিকারকদের মাঝে 5ম অবস্থানে টোকিও, গেল বছরে যার পরিমাণ ছিল $148 বিলিয়ন। সিউলের অবস্থানও এই তালিকায় 10ম, কিন্তু 2 দেশের ওপরই আরোপ করা হয়েছে 25% শুল্ক। এছাড়াও মিয়ানমার, মালয়েশিয়া, কম্বোডিয়া, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা সহ কয়েকটি দেশের উপর আরোপিত হয় 25 থেকে 40% শুল্ক। তবে দর কষাকষির সুযোগ রেখেছে যুক্তরাষ্ট্র। শুল্ক কার্যকরের সময়সীমা ঠিকঠাকই আছে, কিন্তু শতভাগ নয়। কেউ যদি আলোচনার ভিত্তিতে ভিন্ন প্রস্তাব দেয় সেটিও বিবেচনা করব, কিন্তু এখনকার জন্য এটিই নির্দিষ্ট। আগামী মাসের 1 তারিখ থেকেই কার্যকর হবে এই শুল্ক নীতি। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ইস্যুতে গেল সপ্তাহে নতুন চুক্তি করে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। ফলস্বরূপ 46% থেকে কমিয়ে দেশটির উপর 20% শুল্ক নির্ধারণ করে ওয়াশিংটন। অনিক রহমান, যমুনা নিউজ। আওয়ামী লীগ আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এর আগে 17 ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের 15 সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সাথে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনা হয়, তবে 15 সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এই রায়ে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে বলা হয়, গণতন্ত্র হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। দলীয় সরকারের অধীনে দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে বলা হয়, গণতন্ত্র হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। দলীয় সরকারের অধীনে বিগত 3টি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটেনি, যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ আমলে 15 সংশোধনীর মাধ্যমে 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। যেসব বিদেশি পর্যবেক্ষক গত 3 নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হিসেবে বৈধতা দিয়েছে, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন।
সকালে ইসি ভবনে কানাডিয়ান হাই কমিশনারের সাথে হয়েছে সিএসের বৈঠক। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভোটের দিন এখনো নির্ধারণ হয়নি, চূড়ান্ত হওয়ার 2 মাস আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে। জানান, বাংলাদেশের আগামী নির্বাচনে কানাডার সহায়তা চেয়েছে কমিশন। এছাড়া দুর্গম এলাকায় ভোটের প্রচার, নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। সব খবরের আয়োজনে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন সব খবর। নতুন সংবিধান, বিচার ও সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কুষ্টিয়ায় এনসিপির পদযাত্রায় তিনি একথা বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি। কোনো রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলে তাদের বিরুদ্ধে যাবে তারা। বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদের যেই পথ দেখিয়ে গেছে সেই পথেই এনসিপি চলছে। এ সময় সারা দেশের মানুষের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদের পক্ষে কোনো দল বা কোনো পক্ষ তাদের হয়ে কাজ করলে ছাড় দেবে না জনগণ। এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের মারধরে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা। উত্থানের সময় ডিবি কর্তৃক নির্যাতিত হয়েছিল, গ্রেফতার হয়েছিল। ডিজিএফআই তার বাসা থেকে ভোর রাতে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। 6 দিন এই ডিবি এই নুসরাত আটকা ছিল। বাংলাদেশের মানুষের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল। আপনাদের আরেক কৃতি সন্তান আমাদের নয়ন ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই কুষ্টিয়া এলাকার মানুষের উন্নয়নের জন্য, অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। এনসিপির জুলাই পদযাত্রার সাথে আছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি, আমরা তার সাথে কথা বলছি। তিথি, পদযাত্রা এই মুহূর্তে কোথায় আছে? পথসভায় এনসিপি নেতারা কি বলছেন, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, যেমনটা আজকে 8ম দিনের মতো যে দেশ গড়তে যে পদযাত্রা শুরু করেছে এনসিপিরা নেতৃবৃন্দরা, কেন্দ্রীয় নেতারা, তারা কিন্তু বলতে গেলে যে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষেই কিন্তু এই নবগঠিত যে দলটি রয়েছে তারা কিন্তু দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছেন। বেলা 12টা নাগাদ তাদের এই কর্মসূচি শুরু হয়েছে। মূলত কুষ্টিয়ার আবরার ফাহাদের, শহীদ আবরার ফাহাদের বাড়ি থেকেই কিন্তু এই পদযাত্রাটা শুরু হয়েছে। প্রথমে কিন্তু আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এরপরে সেখান থেকে তারা আবরার ফাহাদের পিতা এবং মাতার সাথে তারা কথাবার্তা বলেন এবং সেখানে আবরার ফাহাদের বাবা জানান যে যেই 4 জন পলাতক রয়েছে তাদের যেন ইন্টারপোলের মাধ্যমে এই অন্তর্বর্তী কেন্দ্রীয় নেতারা। এরপরে সেখান থেকে তারা আবরার ফাহাদের পিতা এবং মাতার সাথে তারা কথাবার্তা বলেন এবং সেখানে আবরার ফাহাদের বাবা জানান যে যেই 4 জন পলাতক রয়েছে তাদের যেন ইন্টারপোলের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার যেন দ্রুত ফিরে নিয়ে আসে। এছাড়াও এনসিপির যে নেতারা রয়েছেন তারা কিন্তু এরপরে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং মেহেরপুরে আসার পরে কিন্তু এখানে যদি আমি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে লেখা আছে বিচার, সংস্কার এবং সংবিধানের দাবিতেই কিন্তু দেশ গড়তে জুলাইয়ের এই পথসভা। এখানে কিছুক্ষণ পরে বলতে গেলে 6:30 নাগাদ এই পথসভা শুরু হওয়ার কথা রয়েছে। এখানে বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা এবং একই সাথে যদি আমি একটু বলি যে নাহিদ ইসলাম যেমনটি আমাদের জানিয়েছিলেন কুষ্টিয়ার যে পথসভা ছিল সেখানে কিন্তু তিনি আমাদের বলেছিলেন যে তিনি জানিয়েছিলেন যে ভারতের আগ্রাসনের বিপক্ষে তার পদক্ষেপ এবং যে ভারতের পক্ষে কোনো যদি রাজনৈতিক দলও অবস্থান নেয় তার বিপক্ষেও কিন্তু জনগণকে সাথে নিয়ে লড়াই করবে বলেও কিন্তু আমাদের জানিয়েছেন। এছাড়া কিন্তু কালকে ঝিনাইদহর দিকেও কিন্তু তাদের পদযাত্রা রয়েছে।
তিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মৌসুমের রেকর্ড বৃষ্টির পানিতে ভাসছে ফেনী শহর। প্রধান সড়কেই কোমর পানি, কোথাও কোথাও পানি ঢুকেছে বাসাবাড়িতেও। চরম ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা। টানা বৃষ্টিতে নোয়াখালী ও পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকাতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, যা অব্যাহত থাকতে পারে আগামী 5 দিন পর্যন্ত। চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, আর তাতেই যেন পুরো ফেনী শহরই ডুবেছে পানিতে। টানা বৃষ্টিতে কোমর পানিতে তলিয়ে যায় শহরের প্রধান সড়ক, ব্যাহত হয় যান চলাচল। ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ। নাজির রোড থেকে শুরু করে ফেনী শহরের সবগুলো রোড পানিতে ডুবে গেছে, পানি ভরপুর হয়ে গেছে, ব্যবসাদারের গোডাউন ডুবে গেছে। আমরা এখানে আসার পরে 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করাইছে, তারপরে যে আমাদেরকে সিদ্ধান্ত আলোচনা পরীক্ষা চলছে। সোয়ারেজ লাইনের সমস্যা, যদি সোয়ারেজ লাইনগুলি ক্লিয়ার থাকতো তাহলে এভাবে পানিটা ফেনী শহরে জমে না। জলাবদ্ধতা দেখা দেয় ডাক্তারপাড়া, উকিলপাড়া, শান্তি কোম্পানি রোড সহ শহরের বিভিন্ন এলাকায়। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় বাসিন্দাদের। মঙ্গলবার দুপুর 3টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ফেনীতে 406 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মালামাল গত বছরও নষ্ট হয়ে গেছে, এবছরও সব 12টা ঘর আছে, 12টা ঘরে প্রত্যেকটা ঘরের ভিতরে পানি। পাশের জেলা নোয়াখালী শহরের বিভিন্ন এলাকাতেও দেখা দেয় জলাবদ্ধতা। বৃষ্টির পানিতে তলিয়ে যায় অলিগলি। ভোগান্তির জন্য পানি নিষ্কাশনের নালা ও খাল ভরাট হয়ে যাওয়াকে দায়ী করছেন স্থানীয়রা। 1 ঘন্টা বৃষ্টি হলে 7 দিন লাগে পানি নামতে, অথচ পৌরসভা ইচ্ছা করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের করুণ অবস্থা হইতো না। একটু বৃষ্টি হলে চলাচলে খুবই অসুবিধা হয়, পানি জমে যায়। পটুয়াখালীতেও মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। সোমবার দুপুর 3টা থেকে মঙ্গলবার দুপুর 3টা পর্যন্ত 241 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। ড্রেন হয়েছে ঠিকই, কিন্তু ড্রেন এখন পর্যন্ত মনে হয় মুখ বন্ধ। যেহেতু এই এরিয়াটা ব্যবসা বাণিজ্যের এরিয়া, সেখানে ব্যবসায়ীরা খুবই ভুক্তভোগী হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আজকের সকাল 10টা থেকে আগামী বিকাল সকাল 10টা পর্যন্ত বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, আমরা জলাবদ্ধতার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। ফেনী এবং নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দেবেন আরিফুর রহমান এবং মোত্তাসিম বিল্লাহ সবুজ। আমরা শুরুতেই ফেনীতে যেতে চাই আরিফুর রহমানের কাছে। আরিফ, আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর জলাবদ্ধতার খবর একটু জানতে চাই। লোপা, গতকাল বিকেল 3টা থেকে আজকে বিকেল 3টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, যা 406 মিলিমিটার, যার কারণে হচ্ছে ফেনী শহরের ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া, নাজির রোড এবং একাডেমি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এখনো কোথাও হাঁটু সমান পানি, আবার কোথাও কোমর সমান পানি। কোনো কোনো এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। যদিও নামতে শুরু করে, তবে কিন্তু নতুন একটি আতঙ্ক রয়েছে। সে নতুন আতঙ্কটি হচ্ছে যে, আপনি জানেন যে ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সে পাহাড়ি ঢল মুহুরী নদীর উপর দিয়ে এখন আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে যেটি জেনেছি যে এখনো পর্যন্ত 77 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি ঢুকছে খুব ক্ষিপ্র গতিতে। এভাবে পানি যদি রাতের মধ্যেও যদি ঢুকতে থাকে, তাহলে ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় কিন্তু নিম্নাঞ্চল প্লাবিত হবার এই সম্ভাবনা রয়েছে। তবে তারা আশঙ্কা করছেন যে বাঁধগুলো রয়েছে, সে বাঁধগুলো হয়তো ভেঙে যেতে পারে। যে সকল এবং কি বাঁধের যে সকল নিচু এলাকা রয়েছে, সে সকল নিচু এলাকা দিয়ে এখনো কোথাও কোথাও কিন্তু পানি লোকালয় ঢুকছে। সে তথ্য আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে পেয়েছি এবং কি এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী
নির্বাহী প্রকৌশলী আরেকটি বিষয় যেটি বলেছেন যে আসলে লোকালয়ে পানি ঢোকার যে কারণ সেটি হচ্ছে যে সকল 2024-এ যে বন্যা হয়েছে সেই সকল বন্যার ক্ষতিগ্রস্ত জায়গাগুলো দিয়ে এখন কিন্তু পানি ঢোকার সম্ভাবনা খুব বেশি রয়েছে এবং কি এখানকার যে সকল ফেনী শহরে যে একদম পানিতে যে তলিয়ে আছে, এই যে পানিতে তলিয়ে থাকার পেছনে যে কারণ, সে কারণটি হচ্ছে যে এই ফেনী শহরে যে সকল খালগুলো রয়েছে, দমদমা খাল, পাগলিছড়া এবং কি যেটি হচ্ছে খাজা আহমদ লেক, এই সকল লেকগুলো দখল হয়ে থাকার কারণে মূলত হচ্ছে যে ফেনী শহর এভাবে পানিতে নিমজ্জিত হয়ে থাকে। লোপা। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার নোয়াখালীতে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, নোয়াখালীর জলাবদ্ধতার খবর একটু জানতে চাই, কি দেখছেন এই মুহূর্তে? লোপা, এখন নোয়াখালীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন থেকে কিছুক্ষণ আগেও এখানে ভারী বর্ষণ হয়েছে, অর্থাৎ গতকাল থেকে এখন পর্যন্ত যে টানা বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে অতিরিক্ত পানির কারণে নোয়াখালীতে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এখন আমি যেখানে আছি যে শহর অঞ্চলে, এখানে শুধু শহর না, নোয়াখালীর যে অন্যান্য উপজেলাগুলো রয়েছে সেখানেও আসলে শহর, উপশহরে এবং যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে মানুষের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং মানুষের অনেক জায়গায় মানুষের ঘর বাড়ি এবং দোকানপাটেও পানি ঢুকে পড়েছে। তবে সবচেয়ে বেশি দুর্দশা বা দুর্ভোগ বলল নোয়াখালী জেলা শহর মাইজদিতে। সেখানে প্রধান সড়কের পাশে যে সড়কগুলো রয়েছে বা অলিগলি রয়েছে, আসলে সবগুলো সড়কই আসলে পানিতে তলিয়ে আছে এবং কোথাও কয়েক ফিট পর্যন্ত পানি রয়েছে এবং সেখানে মানুষের ঘর বাড়ি দোকানপাট যেমন পানিতে ঢুকেছে তেমনি আসলে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। এবং প্রধান যে সড়কের যে আসলে সেখানে যে ড্রেনগুলো রয়েছে পানি নিষ্কাশনে বা যে নালা বা খালগুলো রয়েছে, আসলে সেখানকার বাসিন্দারা বলছেন যে আসলে এগুলো একেবারেই অপরিকল্পিত, অধিকাংশ দখল হয়ে রয়েছে, ড্রেনে ময়লা জমে আছে, যে পানি একেবারেই নামতে পারছে না। আর একটা জিনিস বলে রাখি যে আসলে গেল বছর যে নোয়াখালীতে যে ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতা হয়েছিল, তার আগে দীর্ঘ কয়েক বছর তেমন পানি না হওয়াতে মানুষের মাঝে একটা উদাসীনতা কাজ করেছে। মানুষ যত্রতত্র ঘরবাড়ি করেছে এবং যে পানি ধারণ ক্ষমতা, যে জলাশয়, ডোবা, পুকুর, সেগুলো আসলে সবই দখল করে রেখেছিল। সে কারণে অতিরিক্ত পানি ধারণ করার মতো আসলে কোনো জায়গার অবশিষ্ট নেই। তারই খেসারত দিতে হচ্ছে আসলে নগরবাসীকে, এই ধরনের জলাবদ্ধতার দুর্ভোগে পোহাতে হচ্ছে। আর যে আবহাওয়া অফিস বলছে যে তারা যে গেল 24 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এছাড়া আবহাওয়া অফিস বলছে যে আরও টানা 5 দিন বৃষ্টি থাকতে পারে। আর মানুষের মাঝে আসলে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠাও কাজ করছে যে আসলে গেল বছরের বন্যার যে তিক্ত অভিজ্ঞতা থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে তা আবারও নোয়াখালীতে বন্যা হয় কিনা সেটি নিয়ে আসলে তারা খোঁজখবর রাখছেন এবং তারা অনেকে প্রস্তুতি নিতে শুরু করেছেন। লোপা। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পদ্মা নদীর আকস্মিক ভাঙন রোধে শরীয়তপুরের জাজিরায় জিও ব্যাগ ডাম্পিং এর কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সকাল থেকে নদী তীরবর্তী এলাকায় ডাম্পিং এর কাজ শুরু করে তারা, তবে স্রোত ও আবহাওয়াজনিত কারণে ব্যাহত হচ্ছে কাজ। এদিকে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এর আগে গতকাল হঠাৎ ভাঙন দেখা দেয় জাজিরার মাঝিরঘাট এলাকায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধে। ধসে যায় পদ্মার তীর রক্ষা বাঁধের 170 মিটার এলাকা। হুমকির মুখে মাঝিরঘাট বাজার সহ আশপাশের 3টি গ্রাম। বাঁধ পুনর্নির্মাণ ও দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিকাল 4টার থেকে মূলত ভাঙন শুরু হয়। আমরা তাৎক্ষণিক জানার সাথে সাথে আমরা ব্যবস্থা নেই, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমরা কালকে আসলে ডাম্পিং করতে পারিনি। আজকে সকাল থেকেই জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং এটা ভাঙন রোধের জন্য এটা কন্টিনিউয়াসলি এটা ফেলা হবে আর কি। দর্শক, সব খবরের আয়োজনে আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন পাবনা জেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম সোহেল। সোমবার গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানীতলার হরিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। সোহেল পাবনা জেলা পরিষদের প্যানেল মেয়র ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানান, গ্রেফতারের ভয়ে দীর্ঘদিন বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন। সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে গিয়েছেন পশ্চিমবঙ্গে। ভারতে অনুপ্রবেশের অভিযোগে এরই মধ্যে সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদের দালিলিক তথ্য প্রমাণ যথাসময়ে না পাওয়ায়
অনুসন্ধান ও তদন্ত বিলম্বিত হচ্ছে, জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। বিকেলে দুর্নীতি দমন কমিশনের সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, শেখ পরিবারের বিরুদ্ধে আরও বেশ কিছু অনুসন্ধান চলমান, আইনে থাকা সময়ের মধ্যেই দুদক প্রতিবেদন দেবে কমিশনে। পাশাপাশি পলাতকদের ফিরিয়ে আনা, অনুসন্ধান ও বিচার কাজ চলমান থাকবে বলেও জানান তিনি। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লার সাবেক এমপি আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে। এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলো এসে পৌঁছায়নি। সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবে। দলের সিনিয়র নেতাদের অব্যাহতি দেয়া অবৈধ ও স্বৈরাচারী আচরণ, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া নেতা মুজিবুল হক চুন্নু। তার অভিযোগ, গত নির্বাচনের মনোনয়ন ফর্মের টাকার হিসাব চাওয়াই অব্যাহতি দেওয়ার অন্যতম কারণ। চুন্নু আরও বলেন, আগামী কাউন্সিলে তারাও অংশ নেবেন, দলকে সুসংগঠিত করে নির্বাচনমুখী করবেন। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আরেক নেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, তারা এখনও শপথে বহাল আছেন, তাই অব্যাহতির সিদ্ধান্ত বেআইনি। এই সিদ্ধান্ত বাতিল করে পার্টি কাউন্সিলের দাবি তোলেন তিনি। আনিসুল ইসলাম মাহমুদের অভিযোগ, মৃত্যু পথযাত্রী হুসেন মোহাম্মদ এরশাদকে দিয়ে জোর করে পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেন জিএম কাদের। দলের আরেক নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, ভাঙার জন্য নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় জাতীয় পার্টি। আমরা একটা গণতান্ত্রিক পার্টি, সংবিধান আছে, আমাদের গণতন্ত্র আছে, তার মধ্য দিয়ে আমরা কাজ করি। আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে মানুষকে সচেতন করে সরকারে যে দেশের সেবা করে। দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা, 10 জন, একজন সিনিয়র কো-চেয়ারম্যান এবং মহাসচিব এবং 60 জন প্রেসিডিয়াম মেম্বার, তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অপদস্থ দিলেন। এটা কি ঠিক হলো? বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন। সেনা সদরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আশ্বাস দেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এ সময় সেনাপ্রধান তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন সব খবর। ভিন্ন মত নিয়ে থাকতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য, তবে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে দীর্ঘদিনেও গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বাংলা একাডেমিতে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের নতুন প্রজন্মের হাত ধরে মাথা উঁচু করে দাঁড়াবে, কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। তিনি বলেন, দেশ এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে সবার আগে। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন এমন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান মির্জা ফখরুল। সময় তো ভালো যাচ্ছে না, এখন অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই মন খারাপ করছেন, ভালো রাখছেন। আমি সবসময় খুব আশাবাদী মানুষ, বয়স আমার অনেক, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরো ভালো সময় আসবে, এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্য, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো। আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি। একে একে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতের বর্ধমানে অবস্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সংগ্রহশালার সরঞ্জাম ও স্মৃতিচিহ্ন, এমন অভিযোগ উঠেছে আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এই বিষয়ে অভিযোগ তোলেন কবি নজরুলের ভাতিজা কাজী আলী রেজা। তবে শুধুমাত্র সংস্কার কাজের উদ্দেশ্যে সরানো হচ্ছে এসব ব্যক্তিগত সরঞ্জাম বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়ায় অবস্থিত নজরুল একাডেমি বিদ্রোহী কবি এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হাতে লেখা কবিতার পাণ্ডুলিপি, প্রথম প্রকাশিত গল্প, কবিতা ও গানের সুরের লিপি সংরক্ষিত রয়েছে এখানে। এর পাশাপাশি কবির ব্যবহৃত পোশাক, বাদ্যযন্ত্র, বিভিন্ন সময় পাওয়া সম্মাননা দিয়ে সাজানো এই একাডেমি। তবে এবার অভিযোগ উঠেছে সরিয়ে নেওয়া হচ্ছে কবির ব্যক্তিগত এসব সামগ্রী। এমন অভিযোগ আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ইস্যুতে সংবাদ সম্মেলন করেন কবির ভাতিজা কাজী আলী রেজা। জানান, কোনো রকম অনুমতি ছাড়াই তাদের না জানিয়েই একে একে পাচার করা হচ্ছে কবির ব্যবহার্য ও ঐতিহাসিক এসব স্মৃতিচিহ্ন। ইউনিভার্সিটি এখন বলছি তুলে নিয়ে চলে যাবো, এখান থেকে সমস্ত জিনিসপত্র এখান থেকে নিয়ে চলে যাবো। তা আমরা বলেছি যে এটা সম্ভব নয়। ইতিমধ্যে আপনাদেরকে একটু আগে যেটা বলছিলাম যে 2 ট্রাক মাল নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, 1 ট্রাক নিয়ে গেছে, ওই কি নিয়ে গেছে কি জানি, কাকে বলেনি, আর একটা ট্রাক আমরা নামিয়ে নিয়েছি মালগুলো। তারা শুধু এখান থেকে কিভাবে একটা লুট করা যায় সেটা ভাবছে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, পাচারের উদ্দেশ্যে নয় বরং জরাজীর্ণ নজরুল একাডেমির সংস্কার কাজের উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছে এসব জিনিস, যা সংস্কার শেষে আবারও ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। কবির আমাদের বিভিন্ন পাণ্ডুলিপি এবং ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, সেগুলো সংরক্ষণ করা এবং সেগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমাদের ওগুলোকে এখান থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে হচ্ছে। তার একটাই কারণ ওখানকার মডিফিকেশন এবং রিনোভেশনের কাজটা হবে। আবার কাজ শেষ হলে সেটা তো মিউজিয়ামই হবে, মিউজিয়ামে তার অন্য কিছু রাখা যাবে না, মিউজিয়ামে তো ওই জিনিসগুলোই থাকবে। 1956 সালে জাতীয় কবির আদি বাড়ি ভেঙে নির্মিত হয় নজরুল একাডেমি, যা পরিচিত নজরুল অনুরাগীদের তীর্থস্থান হিসেবে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।